আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছো। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আগেও বলেছিলাম পূর্বে ঘোষণা অনুযায়ী যে আমাদের একটা রিভিউ ক্লাস হবে সপ্তম অধ্যায়ে। দেখতেই পাচ্ছ যে আজকে আমরা সবগুলা হাড্ডি সব আনছি, হ্যাঁ মানে হাড় সব আনছি। আমরা সবগুলা ক্লাস একবারের জন্য, মানে আমি আগেও বলেছিলাম যে তোমাদের সপ্তম অধ্যায়টা ইনশাআল্লাহ একবার রিভিউ দিতে হবে, হ্যাঁ। তো এই রিভিউ দেওয়ার জন্য আজকে মূল ভিডিওটা করা, যদিও এই ভিডিওটা করা অনেক আগের টাইম ছিল, কিন্তু মানে এই বৃষ্টি ইয়ার কারণে তোমাদের একটা লাইভ হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো আজকে আমরা সপ্তম অধ্যায় ইনশাআল্লাহ প্রথম থেকে আমাদের তো বেসিক আলোচনা আলহামদুলিল্লাহ আমরা 5টা টপিকে আলোচনা করেছি এবং সবগুলা টপিকে ভাস্ট আলোচনা করেছি ইনশাআল্লাহ। আজকে বইয়ের আমি আগেই বলেছিলাম আমাদের এটাই হচ্ছে নিয়ম, প্রথমে নোট খাতা লেখার পর ক্লাস নোটের পর দেন আমরা বই রিভিউ দিব, সেটা হচ্ছে অধ্যায় শেষে। আজকে আমি তোমাদেরকে সেই লাইনগুলো দাগিয়ে দিব। আমি কিন্তু আগেও বলেছিলাম যদি তোমরা বলো ভাই লাইন দাগাবো কোনগুলো, আমি বলেছি যেই লাইনগুলো আমি লিখিয়েছি সেগুলোই দাগাই ফেলো যদি তোমার দাগানোর ইচ্ছা থাকে, বুঝতে পারছো। আর ওগুলা দাগানোর পর দুই একটা লাইন যদি এরকম মনে হয় যে আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, মানে তোমাদের মনে হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আমি দেখতেছি ওগুলা লেস ইম্পর্টেন্ট আমার অনুযায়ী, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না, এই জন্য ওই লাইনগুলো আমি আজকে দাগাই দিব। তার সাথে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বিস্তারিত না, শর্ট আলোচনা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে তার আগে আমি আরেকটা ঘোষণা দিই তোমাদেরকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদেরকে সবাইকে অভিনন্দন। বিশেষ করে কি নাম, রোহিত, সৌরভ, তারপরে হচ্ছে জাকারিয়া, এরপরে আর দুই একজন আছো আলহামদুলিল্লাহ, তারা প্রচুর পরিমাণ আমাদের গ্রুপটাতে ইনভাইট করছো আলহামদুলিল্লাহ। মাত্র 3 মাসের মাথায় আমাদের গ্রুপে এখন মেম্বার সংখ্যা প্রায় 300 প্লাস। এজন্য আলহামদুলিল্লাহ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আরো ইনভাইট করো আমাদের গ্রুপটাতে, যে কার্ডিও বায়োলজি কেয়ার আছে। আর এই যে 3 জনের নাম বললাম, এরা বিশেষভাবে অনেকজনকে ইনভাইট করছে, আমি তো দেখছি, আমি অ্যাপ্রুভ করি, আমি জানি বুঝা গেছে। আচ্ছা আমি বুঝতে পারলাম, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, আচ্ছা তাহলে মনে করো এই হলো বিষয়। তোমরা আলহামদুলিল্লাহ ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, তাদেরকে আমাদের কার্যক্রম সম্পর্কে জাস্ট অবহিত করো, বাকিটা তাদের ইচ্ছা, ঠিক আছে। তারা নিজেই কোয়ালিটি জাজ করে নেবে ইনশাআল্লাহ। আর 2 নাম্বার যে তোমাদের জন্য মানে একটা বিজ্ঞপ্তি বা নোটিশ বলা চলে, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে মানে কার্ডিও বায়োলজি কেয়ারটা, সেখানে হ্যাঁ বায়োলজি কথাটা ঠিক থাকবে, বাকি অন্যান্য যে কার্যক্রম মানে আমি চাচ্ছি যে তোমাদের সম্পূর্ণ যে বিষয়গুলো আছে, হ্যাঁ বায়োলজি রিলেটেড শুধু না, সবগুলো বিষয়, মানে সবগুলো বিষয় তো আমি পড়াবো না, মানে মেইন জিনিসগুলো হতে পারে যে মেডিকেলের জন্য এটা ট্রিক্স এন্ড ট্রিক রয়েছে খুব ভালো, যেগুলো আমরা অ্যাডমিশনের সময় গিয়ে শিখেছি, সেগুলো আমার কাছে আলহামদুলিল্লাহ আছে প্রচুর পরিমাণ। সেটা হতে পারে ইংলিশ রিলেটেড, হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো শুধু ট্রিক্স জাতীয়, যেগুলো মনে রাখার জন্য অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখা যাচ্ছে না। বা তাছাড়া তোমাদের পড়াশোনা সম্পর্কিত যেই প্রবলেমগুলো, আগে তো তোমাদেরকে স্পেসিফিক ভাবে আমি অ্যানসার দিতাম, যে রুমে আসতা যে ভাই এটা কি বা ফোন দিতা, কিন্তু এখন তো বুঝতেই পারতেছো, বোঝা গেছে এটা পসিবল হচ্ছে না। এজন্য আমি চাচ্ছি যে তোমাদের জন্য, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে ঢুকে পড়েছি এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম অনেকগুলো দ্বারা হয়ে গেছে, আমাদের পেজ আছে, গ্রুপ আছে, আবার পেইড ভার্সন গ্রুপ আছে, চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আলহামদুলিল্লাহ সব দিকে আল্লাহ অনেক গ্রহণ করেছে এবং সব দিকে আমাদের একটা বিচরণ শুরু হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি যে তোমাদের পড়াশোনা রিলেটেড আমি ইনশাআল্লাহ সপ্তাহে অন্তত একটা ভিডিও, আমি চিন্তা করেছি এতদিন ধরে প্রায় 4-5 মাস ধরে আমি ইউটিউবে একেবারেই সময় দিতে পারতেছি না, আমি চিন্তা করলাম যে তোমাদের জন্য অন্তত সপ্তাহে একটা ভিডিও, অন্তত একটা, আমাদের বায়োলজি রিলেটেড ভিডিও তো থাকবেই, বায়োলজি হচ্ছে আমাদের মেইন, সেটা আমাদের থাকবেই, কিন্তু এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো বা অন্যান্য যে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কন্টেন্ট ক্রিয়েট করব। যেমন আমি বলি এই জন্য তোমাদের আমার সাহায্য প্রয়োজন। হ্যাঁ আমি তো জানি যে কিরকম কন্টেন্ট ক্রিয়েট করা উচিত, কিন্তু সময়ের সাথে সাথে পরিবেশও বদলায়। তো এখন মনে করো যে তোমাদের মনে এক্সট্রা কিছু প্রশ্ন আসতেছে যেটা আমার মনে হয়তো ছিল না, সেটা সম্বন্ধে আমার হয়তো বলা উচিত, আমি মনে করতেছি এগুলো বলা উচিত না, কিন্তু তোমরা মনে করতেছো বলা উচিত। এরকম তোমরা প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছো, আমি জানি প্রায় সবাই দেখবে আমার স্টুডেন্টগুলো ইনশাআল্লাহ, তো প্রত্যেকে তোমরা 2টা বিষয় নিয়ে, বেশি না কিন্তু বেশি বলা যাবে না, ঠিক আছে, 2টা বিষয়ে তোমরা বলবা যে ভাই এইটা আর এইটা বিষয়ে কন্টেন্ট করেন, মানে একটা ভিডিও বানান। অবশ্যই ভিডিওগুলো মানে 5-10 মিনিটের মধ্যে হবে, আর বেশি বড় ভিডিও বানাবো না, মানে ছোট বিষয়গুলো নিয়ে। যেমন আমি তোমাদেরকে আজকে বলি, যেমন আজকে আমি একটা কন্টেন্ট করার চিন্তা ভাবনা করতেছি, সেটা হচ্ছে যে এইচএসসি পর্যায়ে তোমরা ফার্স্ট ইয়ারে অনেকেই বাংলা দ্বিতীয় পড়নি এবং বাংলাও অনেকে পড়নি, হয়তো তাও কলেজের চাপে বা প্রেসারে 2-1টা লাইন পড়ছো, গল্প পদ্যগুলো একটা মানে পড়ছো, কিন্তু বাংলা দ্বিতীয় তো তোমরা হাতেই দেওনি, বুঝতে পারছো। তো এখন বিষয় হচ্ছে যে ভাইয়া আমরা তো এইচএসসি স্টুডেন্ট, বাংলা তো বুঝতে পারছো, তো কিভাবে আমরা অল্প করে
কোন মানে একটা অবশ্যই বই তো আছে যেটা থেকে অল্প পড়ে আমরা কি করতে পারি, অনেক মার্ক পাইতে পারি। বুঝতে পারছো কথা, কি নিয়মটা খাটাইলে বা কিভাবে এখন থেকে পড়লে, যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গেছি, তাহলে এখন আমরা কিভাবে অল্প পড়ে আমরা বাংলা দ্বিতীয়টাকে কভার করতে পারি ইনশাআল্লাহ এই সাবজেক্টগুলো পাশাপাশি। বুঝা গেছে কথা, কারণ আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ার টাইম পাই না, বাংলা দ্বিতীয়ত দূরত্ব থাকে, এরকম আর কি কথাটা। হ্যাঁ, তো এই হলো বিষয়। এটা ছিল আমার মনে করো একটা কন্টেন্ট। সামনের সপ্তাহে হয়তো আমি আরেকটা কন্টেন্ট বানাবো, যেটা হচ্ছে যে কিভাবে মেইন জিনিসগুলো অর্থাৎ এক্সক্লুসিভের প্রয়োজনীয়তাটা কি। এর আগে আমি তোমাদেরকে ক্লাসে অনেকবার বলছিলাম, এরকম মনে করো আমি তোমাদেরকে দুইটা কন্টেন্ট ধরাই দিলাম, এইরকম তোমাদের মনে যেরকম মনে হয় যে ভাই এটা কিভাবে করবো বা এটা কি করা উচিত, এটা করা উচিত কিনা, এরকম তোমরা এই পোস্টের নিচে ইনবক্সে কমেন্ট করো। কমেন্টে আমি দেখে যেই কমেন্টগুলো সবচেয়ে মানে প্রশ্নগুলো বেশি পরিমাণ পাবো সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ আমি আগে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে আরো আপগ্রেড করার জন্য, উপরে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করবা। আর ভিডিওগুলো কিরকম হওয়া উচিত তোমরা আমাকে একটু সাহায্য করো। আমি তো নিজে থেকে চিন্তা করতেছি যে তোমাদের লেভেলে কিরকম হওয়া উচিত, আর তার সাথে সাথে তোমরা আমাকে একটু সাহায্য করো। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, তারা অন্তত যাতে জানে আমরা আছি ইনশাআল্লাহ। বুঝা গেছে কথা? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন একটু সপ্তম অধ্যায়ের রিভিউতে যাই। হ্যাঁ, এটা ছিল আমাদের মূল দুইটা ঘোষণা। দেখো তোমরা বই বের করে, যেহেতু আজকে আমাদের আমি আগে বলছি, কিন্তু তোমাদের পড়ার নিয়মগুলো আমি আগে অনেকবার বলে দিয়েছি যে প্রথমে আমরা কি করবো বলো তো, নোট করবো। মানে আমাদের যে ক্লাস নোট আছে, আমরা ক্লাস নোটে আলহামদুলিল্লাহ ব্রিফ করি, অনেকগুলা লেখাই এবং অনেক মানে করে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমরা আগে ক্লাস নোট করবো, কারণ আমি আগে বলছি বইটা তুমি লেখো না, কিন্তু নোটটাকে লিখছো, তুমি লিখছো। এই জন্য পরীক্ষার আগের দিন রাতে তুমি কিন্তু বুঝতে পারবা যে ও আচ্ছা এই জায়গাটা এটা ছিল, এই জায়গাটাতে এইভাবে ট্রিক্সটা খাটাইতে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে বেশি, এটা তো ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা তো ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। এক কথা ইনশাআল্লাহ আমরা ক্লাস নোটটাকে এমন ভাবে তৈরি করার চেষ্টা করেছি যারা তোমরা প্রায় এক বছর ধরে না পার হয়নি, ঠিক আছে, মাঝখানে তো 6 মাস তো করা নাই, নাহলে এতদিন কবে আমরা বিদায় অনুষ্ঠান করব, ঠিক আছে? হ্যাঁ, ডিসেম্বরের 3 তারিখ না 2 তারিখ। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটাই যে তোমাদের প্রথম থেকে আমি বলতেছি ক্লাস নোটটাতে আমি তোমাদেরকে আগে বলছি যে তোমরা সুন্দরভাবে দাগিয়ে রাখবা যে ভাইয়া ও আচ্ছা এখানে মনে রাখতে বলেছিল কি এখানে শো, এখানে শো, এইখানে এটা, এখানে এটা, এইটা দিয়ে এখানে খুব ভালো করে মনে রাখতে বলছিল, কারণ ভাইয়া কিন্তু ইন্টার পাস করে আসছে, ভাইয়া জানে যে এটা পরীক্ষা করলে মনে থাকবে না। বুঝতে পারছো? এই জন্য যেই বিষয়গুলোকে আমি অনেক হাইলাইট করে বলেছিলাম যে এগুলো তোমরা ভালো করে মাথায় রাখো, এগুলো ভালো করে রাখবা না, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা মাস্ট মাথায় রাখবা, এরকম যে জায়গাগুলোতে আমি কথাগুলো বলেছি সেই বিষয়গুলো তোমরা অবশ্যই গুরুত্বের সাথে পড়বা। বুঝতে পারছো? ওগুলাই এখন তোমরা যখন নোট পড়ে ফেলাইছো দেন তোমরা কথায় আসবে না, বইয়ের মধ্যে আসতেছো। এখন বইয়ের মধ্যে আসে, তোমরা দেখো যে বইয়ের মধ্যে আসলে কি কি আছে। যদিও তোমাদেরকে সাথে সাথে আমি বই পড়তে বলছিলাম, বুঝা গেছে কথা? দেখো বইয়ের কি ওগুলোর বাইরে আছে, আছে অবশ্যই 2-4টা লাইন থাকবেই, কারণ নোটে তো আমি সব বলতে পারি না, সময় হয় না। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা তাহলে একটু প্রথম থেকে আসি। আমি তোমাদেরকে আজকে জাস্ট ওই রিভিউটা দিয়ে দিচ্ছি, আমরা যেগুলো নোটের মধ্যে লিখেছি সেগুলো আদৌ বইয়ে আছে কিনা। বুঝা গেছে? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে প্রথম দিনেই বলছিলাম যে আমাদের কয়টা যেন হাড় থাকে, 206টা হাড় থাকে। হ্যাঁ, আর শিশুদের কয়টা থাকে, 300টা হাড় থাকে। আমাদের অস্থিগুলো কয় ধরনের হয়? 2 ধরনের, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা কি স্পঞ্জি অস্থি। নিরেট অস্থির কি বলে? হ্যাপাসিয়াল তন্ত্র, আর তোমার স্পঞ্জি অস্থির ট্রাবেকুলাম। বুঝা গেছে কথা? এগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সব পড়ে ফেলেছি। আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি স্পঞ্জি অস্থি কাদের থাকে? শিশুদের থাকে। বুঝা গেছে কথা? এগুলো ছিল আমাদের মূল কথা, বেসিক কথাগুলো। এখন দেখো আমি তোমাদেরকে যখন পড়াই তখন বলেছিলাম যে তোমাদের বইয়ে একটা এডিশন এসেছে, সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ। বুঝা গেছে কথা? আচ্ছা, কঙ্কালতন্ত্রের কাজগুলো থেকে আমাদের কেন করতে হবে? জাস্ট সিকিউর জন্য, অবশ্যই ঘয়ের জন্য। তো তোমাদেরকে আমি ক্লাসে লিখাইছিলাম ঘ, তো তোমরা একটু ওই পাশে ভালো করে টেনে দিয়ে আরেকবার লিখে ফেলো। 11 এর মধ্যে আছে ভাই? হ্যাঁ ছিল, এখন তোমাদেরও আছে। আচ্ছা, তাহলে এই যে কঙ্কালতন্ত্রের কাজটা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, আমি ক্লাসেও নোটে লিখাইছিলাম, এখানে আরেকবার বলে দিলাম। দেখো যান্ত্রিক কাজ আর যে শারীরবৃত্তীয় কাজ, যান্ত্রিক কাজের মধ্যে আমাদের কিছুই নাই। এই যে দৈহিক সুরক্ষা, সংযুক্ত সৃষ্টি, চলন এবং ভার বহন, এইটা তোমাদেরকে অবশ্যই বই থেকে পড়ে নিতে হবে। তোমরা যারা নোট তুলেছো তারা কি করবা, ওই যে নোটের মধ্যে জাস্ট এইভাবে করে রাখবা। আমি তো এতগুলো লিখাই নাই, তারপর সময়ের অভাবে যান্ত্রিক কাজ লেখার পর লিখবা 1 2 3 4 5। তাহলে কি হবে, যখন তুমি পরীক্ষার আগের দিন, আমি কিন্তু তোমাদেরকে নোট সারা জীবন পড়তে বলি নাই, বুঝতে পারছো? নোটটা তোমার সহায়ক হিসেবে, মূল বইয়ের কোনো বিকল্প নেই।
বুঝা গেছে কথা? এটা 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 কখনো চিন্তা করা যাবে না যে নোটটাই আমার সব। হ্যাঁ, নোটটা তোমার সাহায্যকারী, সহায়ক, কিন্তু মূল বইয়ের বিকল্প না। বুঝতে পারছো? তো এই জন্য নোটটা আমাকে কি করবে, মূল বইটাকে কিভাবে পড়তে হবে, কথা বুঝতে পারছো? নোটটা আমাকে কি করবে, সাহায্য করবে যে এটা হচ্ছে গয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এটা বেশি করে মনে থাকবে, এটা কম মনে থাকবে। বুঝা গেছে কথা? এটাই হচ্ছে আমাদের নোটের কাজ। হ্যাঁ, কিন্তু আমাদের প্রশ্ন কথা থেকে আসবে, অবশ্যই বই থেকে আসবে। আর বইয়ের গুলো আমরা নোটেই তুলছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে নোট পড়লে বুক কমন পাবো না। বুঝা গেছে? ওই টেন পাবলিকে হয়েছিল না, এবার শেষে পস্তাইছিল না যে ভাই সবই তো চলে আসছে। কারণ আমি চেষ্টা করি সমসাময়িক সবগুলো কোশ্চেনে কি করা যাবে নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের শারীরবৃত্তীয় যে কাজগুলো আছে, শারীরবৃত্তীয় কাজের মধ্যে আমাদের বেশ কয়েকটা কাজ একটু ইম্পর্টেন্ট আছে। দেখো আমি এই কাজগুলো এতগুলো বলার সময় পাইনি, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস শিটের মধ্যে আমি দিছিলাম। আমি কিন্তু আগে বলছি যে তোমাদের অনেকেই আমাকে একটা কমপ্লেন করতেছো যে ভাই প্র্যাকটিস শিটের মধ্যে আমাদের আজকের ক্লাসটা লাইভ নিয়ে অনেক সুন্দর হতো না, কমেন্টগুলো দেখা যেত অনেকের। আচ্ছা যাক, সমস্যা নেই, সামনে থেকে আমরা রিভিউ ক্লাসগুলো ইনশাআল্লাহ লাইভে নেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকে কমপ্লেন করতেছো যে ভাই আমরা বুঝতে পারতেছি না, মানে অনেক প্র্যাকটিস শিটে প্রশ্ন দেখতেছি আলাদা আলাদা, আপনি ওগুলা পড়ান নাই। আমি পড়াই নাই দেখি ওগুলা প্র্যাকটিস শিটে আছে, পড়ানোগুলো তো নোটেই আছে। কথা বুঝতে পারো নাই? আমি তো আগেই তোমাদেরকে বলছি প্র্যাকটিস শিটের মধ্যে ইম্পর্টেন্ট গুলো তো থাকবেই, তার সাথে সাথে এক্সট্রা যে এডিশন বইগুলো আছে, হতে পারে পারভিন ম্যাডামের বই, হতে পারে মেঘনাথ স্যারের বই, হতে পারে তোমার হচ্ছে যে আলিম স্যারের বই, বুঝতে পারো নাই? এক্সট্রা যে কোশ্চেনগুলো আছে এবং যে কোশ্চেনগুলো আমি বলি নাই সেগুলো কোথায় আছে, প্র্যাকটিস শিটের মধ্যে আছে কোশ্চেন আকারে। নট আর নোটের মধ্যে তো আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তো দিয়েই দিছি। যেমন গতদিন তোমাদের আমি অস্থি সন্ধি যখন পড়াইছিলাম তখন কি করলাম, অস্থি সন্ধির মধ্যে আমাদের একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব দিয়ে দিলাম, কিন্তু ওগুলো কার বইই নেই, ইন্টারমিডিয়েটের বই রিলেটেড। আমি দেখলাম সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছিল, দেখো না কতগুলো কোশ্চেন মেডিকেল আসছিল 6-7 সালে, দাঁত এবং চোয়ালের মধ্যে কি, তারপরে ইয়ার মধ্যে কি, তাহলে এটা জানা ইম্পর্টেন্ট না? কারণ স্যারদের মাথায় ওইটা আছে, আমরা হয়তো জানি না, এখনকার সিলেবাসে হয়তো ওইটা উঠিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু শেষের দিকে আমি তোমাদের দেখাবো, ইয়া স্যার আজমল স্যার একটু আনছে অনর অস্থি সন্ধি, নিশ্চল অস্থি সন্ধি আছে না, একটু সাইনোভিয়াল অস্থি সন্ধি একটু দেওয়া, সবটা তুলে দিলে কি হইতো, বুঝলেন কথা? এইটুকু তুলে দিয়ে খ্যাটকা লাগাই দিয়েছে, সামনে বার দেখবা পুরোটাই দিবে। কেন? নতুন বই কিনতে হবে, ব্যবসা, বিজনেস, দেখছে কথা, মার্কেটিং করবে। আচ্ছা, তো এই হলো বিষয়। হ্যাঁ, তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। আচ্ছা, এখন দেখো লোহিত রক্ত কণিকা, লোহিত রক্তের অস্থিমজ্জার সাথে প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্ত কণিকা উৎপন্ন, এটা প্র্যাকটিস শিটের মধ্যে থাকার কথা হয়তো বা। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, লোহিত রক্ত কণিকা উৎপন্ন হওয়ার পিছনে দুই ধরনের আমাদের লোহিত রক্ত কণিকা থাকে, মানে ইয়া থাকে, অস্থিমজ্জা। হ্যাঁ, অস্থি মানে হচ্ছে মজ্জা, বলতে তোমাদেরকে আগে বুঝাইছিলাম। মনে করো এই যে এগুলোর ভিতরে আমাদের মজ্জাগুলো থাকে, বুঝতে পারছো কথা? তো কি হয়, অস্থিমজ্জা দুই ধরনের। কয় ধরনের বলো তো? আমাদের গরম আজকে দেখতেছে না কেন, বর্ণালী করতেছে বলো, কালি ঢুকানো হয়নি কথা? আচ্ছা, অস্থিমজ্জা, সরি, আন্তরিকভাবে দুঃখিত, কালি ঘোরানো হয়নি। আসলে আজকে আমাদের ক্লাস নেওয়ার কোনো কথা ছিল না, আমি সব প্রণোদিত হয়ে ক্লাসটা নিলাম, ভাগ্যবত আমাদের, ঠিক আছে? আচ্ছা, দেখো অস্থিমজ্জাটা হচ্ছে আমাদের দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে লাল অস্থিমজ্জা আর একটা কি হলুদ অস্থিমজ্জা। আচ্ছা, এই যে আমাদের যে লাল অস্থিমজ্জাটা আছে, এই লাল অস্থিমজ্জা থেকে আমাদের রক্ত উৎপন্ন হয়, ব্লাড। কথা শুনো, হ্যাঁ, কথা শুনে হয়ে যাবে, জোরে বলতেছি। লাল অস্থিমজ্জা থেকে কি উৎপন্ন হয় বলো তো? ব্লাড। এই ব্লাড উৎপন্ন হতে 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 একসময় লাল অস্থিমজ্জাটা পীত অস্থিমজ্জা বা ইয়েলো বর্ণের পরিণত হয়। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে একটা সাডেন পিরিয়ড অফ টাইম, মানে একটা বয়সে, নির্দিষ্ট বয়সে যাওয়ার পর, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় বুড়া বয়সে, মানে বয়স্কদের ক্ষেত্রে, বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই হলুদ মস্তিমজ্জা কি হয়, এই হলুদ মস্তিমজ্জায় এক ধরনের টিস্যু জমা হয় যেটা হচ্ছে এডিপোস টিস্যু। কথা বুঝতে পারছো? কি বলতো? এডিপোস টিস্যু। এই এডিপোস টিস্যুটা কি করে, আমাদের চর্বির আধার হিসেবে কাজ করে, সঞ্চিত চর্বির আধার। মানে একটা বয়স যাওয়ার পর দেখা যায় শরীরের মধ্যে কিছু চর্বি জমা হতে থাকে, বা দেখা যায় যে ওই যে তোমার শক্তি দরকার হয় অনেক বেশি, বুঝতে পারছো? কারণ আমাদের শরীরে এখন যে পরিমাণ, মনে করো যে মানে শক্তি জেনারেট হতে পারে, প্রোডাকশন হতে পারে, বুড়া বয়সে যাওয়ার পর সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, যার কারণে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয় না, তখন এই অংশগুলো থেকে আল্লাহ শক্তির ব্যবস্থা করে দেয়। কথা বুঝতে পারেন? সবকিছুর মানে জায়গা আছে, সমস্যা নেই, বুড়া হবো টেনশন, হ্যাঁ, টেনশন করার দরকার নেই, বুঝা গেছে? আচ্ছা, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয় আমাদের, মনে থাকবে কথা? তাহলে কয় ধরনের অস্থিমজ্জা থেকে? দুই ধরনের, লাল আর হলুদ অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা থেকে রক্ত, হলুদ অস্থিমজ্জা থেকে এডিপোস টিস্যু থাকে, যেটা কি করে
সঞ্চিত শক্তির আধার, মানে চর্বির আধার হিসেবে কাজ করে। যে চর্বিটাই আমাদের কি করে বলতো শক্তি দেয়। আচ্ছা থ্যাংক ইউ। এখন দেখো এরপরে তোমরা এগুলো মনে পাইছো নিশ্চয়ই। আর হরমোনাল নিয়ন্ত্রণের ক্ষেত্রে অস্টিওক্যালসিন নামক হরমোন থাকে যেটাকে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটা একটু তোমরা হ্যাঁ আচ্ছা ইয়ার মধ্যে দিছিলাম, প্রশ্নের মধ্যে দিছিলাম না? আচ্ছা ওই দেখবা যে ইনশাআল্লাহ মানে তিনটা জিনিসের মধ্যে তোমরা পাই যাবা। হয় যদি নোটে না পাও তাহলে মানে ক্লাস নোট, আমি নোট বললে মনে করবা ক্লাস নোট, আর আমাদের যে প্র্যাকটিস শীট আছে সেটা মানে হচ্ছে প্র্যাকটিস শীট মানে কোশ্চেনের জন্য। তোমাদের দিবেন এই যে গ্রুপে না দিয়ে হাতে দিবে। হাতে এতদিন তোমরা ছিলা, এতদিন তো বাসায় অনলাইন ছিল সবাই এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের হয় নোটে পাবা, নোটে না থাকলে হচ্ছে তোমার প্র্যাকটিস শীটে থাকবে, প্র্যাকটিস শীট না থাকলে দেখো প্রশ্নে চলে আসছে ইনশাআল্লাহ। বুঝতে তারপরে ওটা ভন্ডামি করিও না যে ভাই নোটে আর প্র্যাকটিস শীটে কোনটা কোনটা দে নাই ওইলা এখন তাহলে কোশ্চেনে দিবি নাকি, তাহলে ওগুলা ভুলে দিবি এই রকমের করিও না। আচ্ছা দেখো এই যে পাইছে কি, দেখো রাসায়নিক শক্তি পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে এডিপোস কোষ থাকে, তারপরে বাকিগুলো দেখতে পাচ্ছ শক্তির আধার হিসেবে কাজ করে। হ্যাঁ আচ্ছা কঙ্কালতন্ত্রের উপাদান এটা হলুদ নাকি হলুদ রং? হ্যাঁ পিত্ত অস্থিমজ্জা বা ইয়েলো হলুদ লেখা আছে হলুদ। হ্যাঁ আচ্ছা দেখো যে ইয়েলো বর্ণের আছে দেখতে পাইছো। আচ্ছা এখন দেখো আমাদের কঙ্কালতন্ত্রের উপাদান, এটা নিয়ে আমি কথা বলবো না কারণ আমাদের ক্লাস নোটে অলরেডি আমরা এটা নিয়ে কথা বলছি। হ্যাঁ তারপরে এখন দেখো আমাদের কঙ্কালতন্ত্রের যেই অস্থিগুলো আছে, আমি এখন ডাইরেক্ট অস্থিগুলোর মধ্যে আজকে আমি সবগুলো অস্থি আনছি তোমাদের। হ্যাঁ আমি প্রথম থেকে শুরু করি, তোমরা সবটাতে দেখো। আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের লেভেলে কিন্তু আমি যতই বলি বা যতই দেখাই তোমরা কিন্তু কঙ্কালের নামগুলো মনে রাখতে কষ্ট হচ্ছে তোমাদের। কোথায় স্কেপুলা, কোথায় এই যে পিউবিস, কোথায় কি বা হ্যাঁ অনেকেই হয়তো নাইটেলে মুখস্থ করছো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে হয়তো করোনি, যেহেতু গ্রাম থেকে সবাই উঠে আসছো মানে বুঝা গেছে কথা। ভাই সম্মানটা রাগ করিও না ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই জন্য তোমরা কি করবা ছোট ছোট করে, আমি মনে হয় এক্সক্লুসিভে দিছি কি এটা না দেওয়ারই কথা নাই দিই নাই না না ছকটা সপ্তম অধ্যায়ের এই ছকটা কি দিছি? নাই এক্সক্লুসিভ এটা দেওয়া দুইটা ছক আছে শুধু ভাই, একটা আচ্ছা, বেশি কারণ ছিল আমি দিই নাই, কারণ প্রথম কথা হচ্ছে স্পেস, দে হ্যাভ নো স্পেস, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনেক বড় ছিল ছকটা না, আমি জানি এগুলো খুব ইজি এই জন্য দিই নাই, নামগুলো একেবারে ইজি। তারপর যাদের প্রবলেম হচ্ছে মনে রাখতে পারতেছি না তারা কি করবা ছোট ছোট করে, কিভাবে কথা বলে ছোট ছোট ঠিক আছে। আচ্ছা এত সুন্দর একটা ওয়ার্ড ছোট ছোট ঠিক আছে। তো এই যে আজকে আমরা অনেক গল্প করব কারণ আমরা রিভিউ ক্লাসের সাথে গল্পই করি ঠিক আছে। আচ্ছা যা এখন হচ্ছে আমরা দেখি যেটা বলতেছিলাম যে সুন্দর করে লিখে তোমরা এক্সক্লুসিভে লাগাই দিবা আর প্রতি শুক্রবার চর্চা করবা, তাহলে দেখা যাবে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে 206টা নাম। আমরা এখন তাহলে ওই ছকটাতে একটু আসি। আমরা বলছিলাম যে আমাদের অক্ষীয় মানে কোনটা অক্ষ বরাবর, উপাঙ্গীয় মানে কোনটা অক্ষ বাদে যেগুলো আছে তাই না, অক্ষ বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি বলতো উপাঙ্গীয়। আমরা আগে বলছিলাম আমরা আগে অক্ষতে আসি, কয়টা ভাগ করছিলাম তিনটা ভাগ। কি কি করছিলাম করটিকা একবারে চলে যায়। আচ্ছা করটি পুরা মাথাটা ওটা করটিকা পুরা মাথাটা না আমাদের দেখো আমি একবারে ভাগ করতেছি, তোমার হচ্ছে যে করটি কাল্লা পর্যন্ত, তারপর হচ্ছে মেরুদণ্ড, তারপর হচ্ছে আমাদের এই অক্ষ পর্যন্ত, বুঝতে পারছো। আচ্ছা এখন হচ্ছে আমাদের করটির মধ্যে কি কি ছিল, করটিকা আর কি মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা আমরা বলেছিলাম যে আমাদেরকে মনে রাখতে হবে একটা, বাকিগুলো এমনিতে মনে রাখতে ইনশাআল্লাহ। একটা কিভাবে মনে রাখছিলাম ভোলামানা জাপানি ইন, হ্যাঁ এগুলো কমন টেকনিক, কিন্তু আমি আগেই বলছি যে টেকনিক কমন হলে হবে না, তোমার কাছে সেটা কমন হইতে হবে, বুঝতে পারোনি। ওগুলো বড় ভাইয়ের কাছে কমন, কারণ বড় ভাই বারবার করছে, ইন্টারও করছে, এডমিশনের সময় করছে, পাশও হয়ে গেছে। এখন বড় ভাই এইগুলো তো এখন পড়াচ্ছে আবার বুঝে না কথা পড়াচ্ছে আবার, এজন্য বড় ভাইদের কাছে এটা খুব ইজি। তোমাদের কাছে এটা ইজি থাকতে লাগবে, মানে তোমাদের মাথায় যাতে সেটা কমন থাকে, পরীক্ষা হলে যাতে মানে তোমার নিউরন যাতে না বলে এটা তো নতুন বিষয়, একবার 25 কেন একবার ভালোবাসা হয়, গিফট দিতে যাইস নাই, দেখা করতে যাইস নাই, ভ্যালেন্টাইন্স দিতে যাইস নাই, বাড়ির ডাকিস নাই, তাহলে কি আমি চিনতে পাবো? এরকম হলো বিষয়। তোমার তো শিখাই দিচ্ছি না প্রেম করার বুদ্ধি, বুঝা গেছে কথা এই হলো। হ্যাঁ তো এরকম বিষয় একবার দেখে জীবনে মনে থাকবে না। দেখো তো লাইফে কতজনকে একবার দেখছো না মনে আছে, রাখবে না, মাথা রাখতে চায় না, তাহলে তোমার মানে অনেক বেশি লোড হয়েছে, বুঝতে পারছো। যে বিষয়গুলোকে তুমি গুরুত্ব দাও না, মাথাও গুরুত্ব দেয় না, তুমি গুরুত্ব দিচ্ছ না, মাথা গুরুত্ব দিবে কিসের জন্য, বুঝতে পারছো। এই জন্য বারবার দেখাইতে হবে। এই জন্য কারোর সাথে প্রেম করলে কি করবা, ছবিটা বাড়ির সামনে লাগাই দিবা, দিনে 10 বার 20 বার করে দেখবা, তাহলে একেবারে মুখের মধ্যে গেঁথে যাবে। হ্যাঁ এইখানে আমি ভালোবাসা বলতে বুঝাইছি অবশ্যই এই বই তো থাকবেই, তার সাথে সাথে হচ্ছে না আমি মেইনটাতে আঘাত করতেছি। মেইনটা মানে কি তোমার লক্ষ্য, তোমার গন্তব্য,
কথা বুঝতে পারো নাই? আমি অনেককে 3-4 জনকে আমরা ঢাকা মেডিকেলের ছবি অলরেডি করে দিছিও, প্রিন্ট বার করে দিছি। বুঝা যায় না কথা? তোমার যখন ভালোবাসা থাকবে ঢাকা মেডিকেলের সাথে এবং কাজ যখন প্রতিদিন দেখবা, তখন তোমার মন কি করবে? একবার যাই, ঘুরে আসি, একবার যাই, চান্স পাইতেই হবে। কথা বুঝতে পারো নাই? আরে পোকা, আমি তো ভদ্র ছিলাম, আমি তো তোমাদের ভালোবাসার কথা বলি, তোমরা ওই দিক টানতেছো কেন? বুঝতে কথা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখো, আমি সাধনা করতেছিলাম। তবে মেইন জায়গাটা আমি যেটা কথা বললাম, এটা হচ্ছে মূল জিনিস। তোমার যখন চোখের সামনে থাকবে যে আমি মেডিকেলে এই চান্স পাইতে চাই, আমি ঢাকা মেডিকেলে চান্স পাইতে চাই, সেটাকে তোমাকে শুধু মুখে আওড়াইলে হবে না। সেটা তোমার টেবিলের সামনে হোক, তোমার যে রেগুলার ডায়েরি আছে ওই ডায়েরিতে তোমার অন্তত দিনে একবার করে দেখতে হবে। তাহলে তো তুমি ভালোবাসা মেইনটেইন করতেছো না। বুঝলেন এই কথা? তোমার মাথাও তখন মনে করবে যে তুমি গুরুত্বের সাথে নিচ্ছ না। তখন তুমি কি করবা? দেখি চান্স পাইলে পাবো, না পাইলে নাই। এত ফের হয়, মাত্র পরীক্ষা দিলে 1 লাখ, চান্স পাবে 3000। সারা বাংলাদেশে 3000 করে ফার্স্ট রোলগুলো দিলে তো জায়গা আসবে না। তখন তোমার মাথায় এগুলো চিন্তা করবে, কারণ তুমি যদি মাথার কাজ দাও, মাথা একটা কাজ খুঁজে নিবে। ওই যে বাঙালির 3টা হাত, ডান হাত, বাম হাত, আর কি অজুহাত, তখন অজুহাত খোঁজা শুরু করবে। বুঝতে পারো না? এই জন্য মাথায় কাজ দিতে হবে। কি কাজ? আমি ওইখানে যাইতে চাই, ওইটা আমার লাগবে, ওইটা আমার ভালোবাসার জায়গা, ওইখানে আমার যাইতে হবে। কথা বুঝতে পারো না? এই জন্য রেগুলার মাথাকে স্টিমুলেট করতে হবে। কি দিয়ে? ঢাকা মেডিকেলের ছবি দিয়ে, তোমার গন্তব্যের স্থানকে দিয়ে। হতে পারে সেটা বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটি, যা হয় তোমার। কথা বুঝতে পারো না? এবার লিটল খুশি হয়েছে না? খালি মেডিকেল একটু ভার্সিটিও করেন নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু শেষ করি তাড়াতাড়ি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের করটিকার অস্থি। এই যে মাথার চারদিকে আগেও দেখাইছিলাম, 9টা জিনিস মাথায় দিব না। তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফ্রন্টাল, এটা সরি আমাদের হচ্ছে কি করটিকার অস্থিটা। হ্যাঁ, করটিকার অস্থি আমাদের ছিল। আজকে আমি তোমাদেরকে আরেকবার বলছিলাম, সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখো, এটা হচ্ছে করটিকা, তার মধ্যে আমাদের এখানে আছে ফ্রন্টাল, দেখতেই পাচ্ছো। গতদিন সূচার অস্থি সন্ধি দেখাইছি। এই যে সূচার অস্থি সন্ধি, ফ্রন্টাল, দেন হচ্ছে কি প্যারাইটাল, তারপর হচ্ছে কি বলতো টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, ইথোনয়েড। ওই দুটো দেখা যায় না, মানে তোমার মাথাকে যদি এভাবে গ্রিল দিয়ে ফুটা করো, তাহলে যেই দুটো অস্থি দেখতে পাবে সেটাই হচ্ছে তোমার স্ফেনয়েড। আমরা আরেকটু জমকে একটু করতেই পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের করটিকার মধ্যে। এখন দেখো মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থিগুলো একটাও আমাদের দেখার জন্য নাই, কারণ ওগুলো আমাদের লাগে না। ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে ওই অস্থিগুলো আমি কি বলছিলাম টেকনিকটা, ধলা মামা জাপানে ইং, ওইটুকু পড়লেই আমাদের যথেষ্ট ইনশাআল্লাহ। তার মধ্যে আমি বলেছিলাম তোমাদেরকে খুবই গুরুত্বের সাথে যে প্যারাইটাল আর পেলেটাইল, এই দুটো একটু মাথায় রাখবা। বুঝা গেছে? যাতে যেহেতু দুটো কোপো আছে। হ্যাঁ, আর আরেকটা বলছিলাম যে ওই যে মুখমণ্ডলীয় অস্থিগুলো ছিল, ওখানে দুইটা ছিল কি বেজো, আর বাকি সবগুলা কি জোর। একটা ছিল ভমার, আর একটা কি মেন্ডিবল। আজকে আমি তোমাদের জন্য মেন্ডিবলটা আনছি। এই যে দেখো মেন্ডিবল, আমি মেন্ডিবল দাঁত কিন্তু আছে কয়েকটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, কয়েকটা দাঁত কিন্তু আছে। আচ্ছা, হ্যাঁ, ওটা কি আদৌ মানুষের দাঁত? অবশ্যই এটা আসল দাঁত। লাগাবা নাকি? লোকটা কি বৃদ্ধ ছিল? হ্যাঁ, এটা পুরা ছিল, বয়স্ক ছিল। আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে মেন্ডিবল। এখন কথা হচ্ছে যে মেন্ডিবল আমি তোমাদেরকে বলছি একমাত্র কি বলতো নরম ধর্মহার। মানে আমাদের দেখো, আমি তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে, এইভাবে একটা হাত দাও, এইভাবে একটা হাত দাও, দেখো তো কোনটা নড়তেছে। এগুলা সব কিন্তু জায়গা মতো আছে, নাড়তেছে কি মেন্ডিবলটা। বুঝতে পারেন কথা? দেখে মনে হচ্ছে উপরগুলো নড়তেছে, উপরে একটা নড়ে না, নড়ে খালি এইটা। ভাই এইটার জন্য ইলা নড়ছে। হ্যাঁ, ওগুলা তো নড়েই না, জায়গা মতো প্লেস আছে। বুঝতে পারেন কথা? ঠিক আছে, জায়গা মতো লাগিয়ে আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মেন্ডিবল। গতদিন আমি তোমাদেরকে দেখাই নাই, মেন্ডিবল আমাদের গেল। তাহলে আমাদের মুখমণ্ডলীয় শেষ। কর্নারস্থির মধ্যে কান থেকে বাইর করে দেখাবো, রেডিয়াস থেকে স্ট্রেবিস। হ্যাঁ, ওই তিনটা অস্থি থাকে না আমাদের। তো তারপরে হচ্ছে দেখো হাইওয়েট। হাইওয়েট অস্থিটা হচ্ছে বলছিলাম না, করলে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাইওয়েট। কি আকৃতি? ইউ আকৃতি, কি বিহীন, সন্ধিবিহীন। বুঝা গেছে কথা? আচ্ছা, এরপর দেখো বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের মধ্যে আলজিহ্বা, উপজিহ্বা না, আবার ভুল করো কেন? উপজিহ্বা কথা আছে, ষড়যন্ত্র মধ্যে। আচ্ছা, এই যে স্ফের, তোমার হচ্ছে যে স্টার্নাম। আমরা এখন বক্ষপিঞ্জরের মধ্যে আসলাম, আমরা একটু ফাস্ট যাচ্ছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে আমাদের কি বলে স্টার্নাম। হ্যাঁ, স্টার্নামে তোমাদের কি বলছিলাম, বক্ষপিঞ্জরের মূল গডফাদারকে স্টার্নাম। এই যে দেখো, এই যে 4টা পার্ট আছে, তাহলে এই 4টা পার্টে কি আসলগুলো লাগে। আসল প্রসঙ্গ কত ছিল? লাকি নাম্বার কত? 7। কেন ক্লাস 9 এ সব পড়াইছি না? ওই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে আমাদের ছিল কতগুলো? 7, 7 জোড়া। কিভাবে আসে লাগে? প্রথম 7টা আসে আমাদের সবচেয়ে বড় কার? 7 নাম্বারটা। 10টা লাশ গঠন করে কে কে? 8, 9, 10। 8, 9, 10। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো করতেছো। এরপর বিষয় হচ্ছে যে আর ফ্লোটিং রিপস কত কত? ফ্লোটিং রিপস ভাসমান পরশুকা, মানে যাদের ডিরেক্ট কোনো সংযোগ কার সাথে নাই, বুঝতে পারছো কথা? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা বলছিলাম বক্ষপিঞ্জরটা গঠিত হয় কিভাবে।
আমার তো একসাথে সব ধরা সম্ভব না। এই যে দেখাইছিলাম এটা কি বলতো কর্ষিকা, মূলত কোন কর্ষিকা? থরাসিক কর্ষিকা। আমরা বলেছিলাম এই যে আমাদের মেরুদণ্ডের মধ্যে আমাদের কর্ষিকা কতগুলো আছে? মেরুদণ্ডের মধ্যে 33টা। ভাই মেরুদণ্ডের 26টা। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে তোমাদের কনফিউজিংটা আমি আগেও বলছি যে কোথাও ইয়াটা কোথায় ছিল। এই যে একমাত্র এই যে দেখো এই যে এটা যেটা আছে এইটা হচ্ছে ওই যে আমাদের বলছিলাম শ্রোণী রেশিও, বুঝতে পারছো? এইটা হচ্ছে একটা এই পার্টটা, বুঝতে পারছো? সরি মানে এই যে হাতে যেমন ছিল না, এটা কিন্তু হাতে এটা পাই। এটা যেমন মনে করে যে এটা তো হচ্ছে হাতের, হ্যাঁ? তো আমি তোমাদের আমি তো আর উঠাইতে পারছি না, তো দেখেন হ্যাঁ, এটা বিষয় হচ্ছে এই যে এইভাবে মনে করো পায়ে যদি থাকে, মনে করো এভাবে পায়ে আছে, তো এইটা তিনটা থাকে। সরি আমাদের শ্রোণী রেশিও কয়টা থাকে? চারটা। শ্রোণী রেশিও না না 26 বছরের আগে আমি বলতেছি, এইটাই মনে দেখা যায় ইলিয়াম হিসেবে পিবিস দুইটাতে থাকে। আচ্ছা ঠিক আছে, মনে করো ইলিয়াম হিসেবে হ্যাঁ সরি ঠিক আছে, কিন্তু আমাদের ইয়া যেটা ছিল সেক্রাল যেটা ছিল ওটা কটা ছিল? চারটা করে ছিল না? চারটা। ও সরি আমাদের তো ওটা কোষিলুকা না, সরি আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের কিভাবে বোনগুলো জয়েন হয়ে যায়, হিপ বোনের বিষয়টা। কয়টা ছিল হিপ বোন আমাদের? দুইটা ছিল, হ্যাঁ? তো তার মধ্যে এই যে এটাই তোমার তিনটা পার্ট, বুঝতে পারছো কথা? তিনটা পার্ট শেষে গিয়ে কয়টা পার্টে হয়? একটা পার্টে হয়ে যায়। এটা হচ্ছে একটা নিউটন বাস এই পাশেরটা, মানে তোমাদেরকে আমি এইটা দিয়ে ওইটা উদাহরণ বুঝাইতে চাচ্ছি না, এটাই কনফিউজ হয়ে যাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে হ্যাঁ এটা প্রথমে তিনটা ছিল ইলিয়াম ইসিয়াম পিউবিস। কোনটা কোথায় আছে এখানে? আচ্ছা ইলিয়াম হচ্ছে তোমার এই যে পিউবিস, আমি একটু উল্টা বসতে মনে হয়। ইলিয়াম হচ্ছে উপরের দিকে, পিউবিস এই যে এদিকে পিউবিস ফাঁসা থাকে, আর এই দিকের একটা অংশ বলা হয় ইসচিয়াম, বুঝতে পারছো? হ্যাঁ এই যে এখানে তো ইয়াটা আমরা যাচ্ছি ইয়া ইনফিরিয়রে যাচ্ছি নিচে ধীরে ধীরে। তাহলে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে বক্ষতে, হ্যাঁ? তো এই যে মনে হচ্ছে স্টার্নাম, তারপরে স্টার্নামটা আমাদের সামনে লাগে হচ্ছে এই যে স্টার্নাম এই দিকে আসে লাগে, হ্যাঁ পশুকাগুলা, তারপরে লাগে হচ্ছে এই পাশে, আর পিছনের দিকে এই যে তোমাদের দেখাইছিলাম এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো তোমাদের কিন্তু আমি গতদিন বলছিলাম যে কি বলে যে এখানে ছিল না, তোমাদেরকে আমি গতদিন এই যে বললাম কি বললাম যে দেখো এই যে এখানে দেখো মস্তক থরাসিক কোষকা টিউবারকলের সাথে এই যে এইদিকে হচ্ছে টিউবারকল, এই টিউবারকলের সাথে কিসের সাথে লাগে? টোটো বুঝাই দিলাম না, ট্রান্সভার্স প্রসেসের সাথে। কথা বুঝতে পারছো? এই যে এইভাবে গিয়ে লেগে যায়, এই যে দেখো এইভাবে আমাদের বোনসটা লেগে যায়, যার কারণে মনে করি যে খাঁচার মতো একটা হয়েছে না, আর সামনে লাগে কি আমাদের স্টার্নাম, বুঝতে পারছো? এখানে মাঝখানে থাকে হচ্ছে তরুণাস্থি, হ্যাঁ? তো ডিরেক্ট লাগে না, শুধু তরুণাস্থি দিয়ে লাগে। এটা হচ্ছে এখানে, এটা শুধু তরুণাস্থি, মাঝখানে একটা তরুণাস্থি থাকে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারছো? এই যে এইভাবে আমাদের কি গঠিত হয় দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে হ্যাঁ বক্ষ পিঞ্জরটা গঠিত হয়। এখন বলতেছে ভাই এটা কি এত ছোট? হয়তো ছোট বাচ্চার পরশু গায়ে এই জন্য এত ছোট দেখাচ্ছে। তাহলে আমাদের বক্ষ পিঞ্জর সম্বন্ধে আর কোনো প্রবলেম আছে? বক্ষ পিঞ্জরের পিছনে যে জায়গাটা না, এই যে আপনি যেটা দেখেন যেটা কষ্টগুলোর সাথে লেগে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওইটা মাথাটা না, এই যে মাথাটা মস্তকের, এই যে মস্তক হচ্ছে এইটা আমাদের টিউবারকল, দেখো অনেকগুলো অংশ আছে, মস্তক আছে, গ্রীবা আছে, টিউবারকল আছে। ওটা প্রথমের অংশ না, ওটা প্রথমের অংশ না, আর এই পিছনের অংশ না। হ্যাঁ এই যে এই পাশের অংশ মাথার অংশ, মাথার অংশ দিয়ে লাগে হচ্ছে কোথায়? কশেরুকা। কথা বুঝতে পারছো? মাথার যে পাশে টিউবারকল আছে পিছনের দিকে দেখো এই যে কাটা মতো একটা আছে, এইটা গিয়ে লেগে যায়, এগুলোকে বলা হয় টিউবারকল। আচ্ছা এখন দেখো আমাদের বক্ষপিঞ্জর তাহলে আমাদের শেষ কিভাবে গঠিত হয়? বক্ষপিঞ্জর নিয়ে আমরা অনেক কথা বলছি ওই দিয়ে বিস্তারিত। এরপরে আমরা চলে যাব দেখো বক্ষপিঞ্জরের মধ্যে কি আছে বলো তো? স্কেপুলা এবং ক্লাভিকল, হ্যাঁ? এই যে দেখো আমরা বলছিলাম স্কেপুলা, ওই আমার বলতেছিল যে ভাই স্কেপুলা নিয়ে একটু প্রবলেম আছে। আমি বলছিলাম এই যে এরকম যে দেখতে এটা হচ্ছে কি বলতো স্কেপুলা, এখানে মধ্যে আমরা কি কি আছে? সাব স্কেপুলারিস, বুঝা গেছে কথা? সাব স্কেপুলারিস ফাসা, এরপর হচ্ছে স্পাইনাস কাটা, এই যে এই জায়গা, হ্যাঁ এটা কি করতেছে? পিছনের যে ইয়াটা আছে অংশটা আছে দুই ভাগ করে দিচ্ছে, সুপ্রা স্পাইনেটাস ইনফ্রা স্পাইনেটাস। এটার উপরেরটা কি? সুপ্রা, নিচেরটা কি? ইনফ্রা। এটা হচ্ছে স্পাইনাস কাটা, ভাগ করে দিল দুইটাকে, বুঝতে পারছো? এরপর একটা অংশ আছে আমাদের করোগয়েড প্রসেস, আর এটা কি? অ্যাক্টোমিয়াল প্রসেস, বুঝা গেছে কথা? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অংশগুলো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? গ্লেনয়েড গহ্বর, যেখানে এসে আমাদের কি লাগে? হেড অফ দা হিউমেরাস। হিউমেরাসের কি আসে কি হয়ে যায়? লেগে যায়। কথা বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি আমাদের যে বক্ষপিঞ্জরে ছিল। তাহলে এই পাশে আমাদের কি আছে আরেকটা তোমাদেরকে দেখেছিলাম, সেটা কি বলতো? ক্লাভিকল। এটা দেখতে কি রকম ইটালি এফ অক্ষরের মতো, তাই না? তাহলে বক্ষপিঞ্জরের মধ্যে আমাদের কয়টা অস্থি আছে? বক্ষ অস্থি চক্র না, বক্ষ অস্থি চক্রের মধ্যে কয়টা আছে? দুইটা। এই পাশে দুইটা, এই পাশে দুইটা, ঠিক আছে? তাহলে কি একটা হচ্ছে স্ক্যাপুলা আর একটা কি ক্লাভিকল, মনে থাকবে কথা? আচ্ছা এটা ছিল আমাদের বক্ষ অস্থি চক্র গেল। এরপর হচ্ছে আমরা হিউমেরাসের মধ্যে তোমাদের দেখে যেটা কথা বলছিলাম, এই যে দেখো হিউমেরাস রেডিয়াস না কার্পন মেটাকার্পন ফ্লাঞ্জেস,
গতদিনকে দেখাইছিলাম, কিন্তু একটা জিনিস দেখানো বাকি ছিল যে আমাদের রেডিয়াস এবং আলনা সহ যে জয়েন্টটা আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো একটু, এটা হচ্ছে আমাদের রেডিয়াস, এটা হচ্ছে আলনা। তোমাদেরকে বলতেছিলাম যে প্রসেস আর ফাসা, তোমাদেরকে ফাসা ওয়ার্ডটা উঠাই দিছে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে একটা ছোট্ট ফাঁকা স্থান আছে না, হ্যাঁ, আর এইখানে দেখো একটা আটকানোর মতো আছে, মানে হুক, বুঝলে কথা, এই যে হুক। তোমাদেরকে গতদিন আমি এরকম করে দেখার চেষ্টা করতেছিলাম অনেকবার, তো সেটাই দেখো আজকে। মনে করে এটা লাগে হচ্ছে এই যে এভাবে আসে লাগলো, বুঝতে পারলে কথা। আর এই যে নিচের দিকে এটা কি নাম হচ্ছে ফিবুলা, হ্যাঁ, আর এটা কি আলনা, সরি, হ্যাঁ আলনা। আজকে ক্লাসটা ইচ্ছা ছিল না, এই জন্য এই অবস্থা। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো আলনা, আর এটা কি এগুলোকে বসাই রাখছি তো এই জন্য, ঠিক আছে, এটা কি রেডিয়াস। আচ্ছা তাহলে দেখো এই রেডিয়াসে আলনা, সরি আলনার এই অংশটা এসে মাথাটা এসে কি হয় এইভাবে লেগে যায়, সরি পিছনের দিকে, এই যে ঠিক আছে, এই যে না ঠিক আছে, এই যে দেখো, বুঝতে পারছো, এই যে দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর সেট হয়ে যাচ্ছে না, হ্যাঁ। তাহলে দেখো এই যে দেখো আমি হাতটা এরকম করছি, তার মানে এই যে সামনের দিকে আসলো পেশি ভাই, বুঝতে পারছো, হ্যাঁ। এখন মনে করে এইরকম নিয়ে যাওয়ার পর এই লাগিয়ে গেছে, আর যাবে না, এই যে আর যায় না, হ্যাঁ, তো এই অবস্থা, আর যাচ্ছে আর যায় না। এই হচ্ছে বিষয়। এভাবে মনে করো যে আমাদের কি হয় বলতো কাজগুলো হয়, মনে থাকবে কথা। এইভাবে আমাদের মনে করো অংশটা যায়, এরপরে হচ্ছে যে তার সাথে আমাদের আছে হচ্ছে এই যে আমাদের রেডিয়াস, সেটা সুন্দর করে এই যে এই গোল 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 অংশটা এটা উপরের দিকে এসে লেগে যায়, বুঝতে পারছো। তো এখানকার মধ্যে আমাদের হচ্ছে নিচের দিকে করকয়েড প্রসেস, উপরে হচ্ছে ইলেকট্রন প্রসেস, বুঝতে পারছো। আমি বলছিলাম প্রসেস মানে কিরকম, আটকে থাকার যে অংশগুলো আছে এর উপরে মাথা রাখবা, আর ফাঁসা অংশ যেখানে এসে আটকে যায়। আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, আমি জানি অনেক মিস করতেছো, যদি থাকতাম তাহলে হয়তো খুব ভালো হতো না, রিভিউ ক্লাসটাতে আসতে পারতা সুন্দর। আচ্ছা দেখো, তাহলে এই হচ্ছে বিষয়, তাহলে আমরা এটা মাথায় রাখবো, মনে থাকবে। এই যে দেখাই দিলাম না আরেকবার, লাস্ট দেখাই দিচ্ছি, এই যে বাস। তারপর হচ্ছে আমাদের এইভাবে লেগে থাকে, তারপরে যে আরেকবার হাত সামনে আনি, এই যে পিছাচ্ছি, সামনে আনি, এই করতেছি, মনে থাকবে। আর তার সাথে আমাদের এই রেডিয়াস হেল্পার হিসেবে আসি, হ্যাঁ। তাহলে এই যে তোমাদেরকে যেটা আমি দেখাইতে চাইছিলাম গতদিন, এটা আমি দেখাই দিলাম। এরপরে মেটাকার্পাল, কার্পাল, মেটাকার্পাল, ফ্লাঞ্জেস। আচ্ছা কার্পাল অস্থিগুলো কয়টা যেন? 8টা। কি কি নাম যেন? সিলুস্ট্রুবিটি, ট্রাইটু, এছাড়া। দেখো তোমাদের আমি আগেও বলছি টেকনিকগুলো মাথায় থাকতে হবে, পরীক্ষা হলে যাতে তোমার মনে থাকে। সি লুকস স্টুপিডি ট্রাই টু ক্যাচ হার, বুঝলে, পরীক্ষা হলে আবার যাতে সি ভালো ছিল অনেক, সি অনেক সুন্দর ছিল, এইগুলো যাতে না আসে, বুঝতে পারছো কথা। আমার মূল টার্গেট তোমাদেরকে এইটা বোঝানোই। সবাই কিন্তু জানে যে মানে দেখবা অনেক বইয়ের বদৌলতে হোক, অনেক ভাইয়ের লেকচার শুনে হোক, বা অনেক কিছু জেনে সবাই জানে যে মানে এইটার টেকনিক এইটা, এইটার টেকনিক এইটা, এইটা 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 এইটা, হ্যাঁ, কম বেশি যে কিভাবে কি হয়, কিন্তু মেইন জায়গাটাতে কোথায়, ওই যে পরীক্ষার হলে যাইতে ক্যাচ করে। পরীক্ষার হলে আগেও বলছি, তুমি যার সাথে একবার দেখা করছো সে জীবনও মাথায় আনতে পারবে না, বারবার বলে দিচ্ছি, একবার দেখা করছো জীবনও মাথায় আসবে না, বুঝতে পারছো। ওইটার জন্য মাথায় রাখিও না, যেগুলো টেকনিক বিশেষ করে। সে লুকস টু প্রিটি, পরীক্ষা হলে যাই যাবে, সে খুব সুন্দর ছিল, তার সাথে কিছু করা উচিত ছিল, পরীক্ষা হলে এইটা আসবে, বুঝতে এই কথা। কিন্তু তোমার আনতে হবে কি, সে লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, বুঝতে পারছো। কিন্তু কি হবে পরীক্ষা হলে, সে দেখতে সুন্দর ছিল কিন্তু তারপর মনে আসে, বুঝতে পারছো, ডাক্তার বোঝা ছিল, ডাক্তার ছিল, ওগুলো আসবে। এই জন্য বার টেকনিকগুলো রিভিশন করতে হবে। এজন্যই তোমাদের কি এক্সক্লুসিভ, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে এই যে আমাদের কি কার্পাল, দেন কি মেটাকার্পাল, ফ্লাঞ্জেস। বুড়ো আঙ্গুলে মানে বৃদ্ধ আঙ্গুলে কয়টা ফ্লাঞ্জেস? 2টা, বাকিগুলোতে কয়টা? 3টা। তাহলে কয়টা হলো? 14টা। এইদিকে 12টা আর এইদিকে কয়টা? 2টা। ওকে, থ্যাংক ইউ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, তাহলে এইদিকে আমাদের মোটামুটি সব দেখানো শেষ। তোমাদের একটা জিনিস মানে বলি নেই, মেরুদণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 60 থেকে 70 সেন্টিমিটার, লিখে নাও তো। মেরুদণ্ডের দৈর্ঘ্য 60 থেকে 70 সেন্টিমিটার। তারপরে এগুলো তো তোমাদের আকৃতিগুলো সব আমি নোটের মধ্যে লিখিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা তোমাদের মনে ইয়ার আকৃতিগুলো একটু লিখে দেই নেই আমি মনে হয়, সেটা হচ্ছে ওই যে করটিকার যেগুলো ছিল, মুখমণ্ডলীগুলো ইয়া করা হয়নি, তোমরা আকৃতিগুলো একটু ভালো করে দেখে নিবে। কোনটার আকৃতি কিরকম বলে দিছিলাম, যে ডানার মতো কোনটা, তারপর হচ্ছে যে খলসের মতো কোনটা, তারপর হচ্ছে চাঁদির অস্থি কোনটা, বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা তো কশেরুকা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, 60 থেকে 70 সেন্টিমিটার, 60 টু 70, হ্যাঁ। আচ্ছা কশেরুকা নিয়ে আর কোনো প্রবলেম আছে? আশা করি থাকার কথা না। আলহামদুলিল্লাহ গতদিনে এক স্টুডেন্ট আমাকে সেরকম খোলাহাটি ক্যান্টেন, বুঝছো, আমার ওইখানে একটা ভিডিও দেখছি, বলছে যে ভাই আমি আপনার কশেরুকার ভিডিওটা দেখলাম, অথচ এটা হলো কয় মিনিটের জন্য, 21 না 26 মিনিটের। বলছে ভাই আপনার ওই কোর্সটাতে ভর্তি হবো, মানে আমরা যে ইয়াটাতে রাখছি, বুঝা গেছে কথা। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আমি শুধু তোমাদেরকে আচ্ছা ঠিক আছে, আমাদের মনে শেয়ার করছে, ঠিক আছে। হ্যাঁ, এইবার থেকে সামনেবার থেকে এটা অ্যানাউন্স করা হবে, যা কে কে শেয়ার করতেছে ইনশাআল্লাহ। আচ্ছা সেলিব্রিটি আমাদের এখন বিষয় হচ্ছে না সেটা এরকম না, কে কত আমাদের
প্রতি আমাদের সাথেও আমি এত চেষ্টা করতেছি তোমাদের, তো তোমরা একটু চেষ্টা করবে না, এটা কোনো কথা? ঠিক আছে, আচ্ছা। তো বিষয় হচ্ছে যে এই হলো বিষয়, তোমাদের কাজ হচ্ছে জাস্ট ফ্রেন্ডদেরকে জানাই দাও। আমি তো তোমাদের আগে বলছি যে কখনো কাউকে জোর করার জন্য কোনো দরকার নেই। তার ভালো তার মন্দ সে নিজেই বুঝবে। সে চাইলে আসবে, না চাইলে দূর হোক, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? এই হলো বিষয় জাস্ট। কিন্তু সে যাতে এইটা না হয় যে সে জানে না, যে ভাই বন্ধু আগে কইস নাই কেন, বুঝতে পারছো? এই দাবি যদি তোমাদের প্রতি না থাকে, হ্যাঁ। তো ওই স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার জন্য ওই দিন কালকে আবার ফোন দিচ্ছিল, অনেকবার করে কল দিচ্ছে, ধরতে পারতেছি না, কিন্তু একটু টাইম কম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আর্টিকুলার প্রসেস থেকে শুরু করে যেগুলো রয়েছে, আমি যে টেকনিক দিছিলাম, কি যেন ছিল মোবাইল নাম্বারটা? 007-31-33, ঠিক আছে? এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইছিলাম যে এই যে ফোরামেন অফ ম্যাগনাম, ঠিক আছে, যেটা কি করে ভার্টিব্রাল ক্যানেল তৈরি করে, আর ইন্টারভার্টিব্রাল ফোরামেন, এটা ভালো করে বলেছি আমরা। আচ্ছা, দুইটা কোষিকার মাঝখানে, হ্যাঁ, দুইটা কোষিকার এই যে উপরে হচ্ছে নস দ্বারা, বুঝা গেছে? এই যে ফুটা, এই যে ফুটা, এর মানে দেখেন ভালো করে যাওয়ার সময় দেখে নিবেন, ঠিক আছে? এই যে এইভাবে, এই যে দেখো একটা ছোট্ট গেছে, এটা দিয়ে হচ্ছে স্নায়ু, আর এটা এই যে এটার মধ্যে কি সুষমা কার্ড, স্পাইনাল কর্ড। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইদিকে আমাদের কাজ শেষ। এখন তোমাদেরকে তো আমি জয়েন্ট সম্বন্ধে বলেই দিছি। কি যেন নস ছিল না? ভাইয়া নামাজের সময় হ্যাঁ হ্যাঁ শেষ, আমাদের শেষ। আচ্ছা, এরপর তোমাদেরকে জুগুলার নোস সম্বন্ধে আমি বলছিলাম, তাই না? জুগুলার নোস কোনটা? এই যে দেখো, এই যে দেখো, এই যে দুইটা স্টার্নামের মাঝখানে এই যে দেখো, এটা আছে না? এই যে এখানে হাত দিলে যেটা, মানে অনেকে ছোট বাচ্চা যেটা করো আর কি, গলায় হাত ঝুকাই দাও, হ্যাঁ, এটা হচ্ছে তোমার জুগুলার নোস, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের এইদিকে আর কিছু দাগাইতে হবে না। তারপরে আমি নোটে যা দিচ্ছি তাই রাখতে। ঊর্ধ্ব বাহুর অস্থি, নিম্ন বাহুর অস্থি, আমি এগুলো বিস্তারিত আলোচনা করছি। এগুলো না আর দাগাইও দিছিলাম, দাগাইছিলাম না? এই জায়গাটা তো দাগাই দিছিলাম মনে হয়, তাহলে এখানে আমি আর বললাম না, বাদ দাও, উল্টাও। তোমাদেরকে কি বলে যে কোষেরুকা নিয়ে বিস্তারিত বলছিলাম না? আচ্ছা, কোষেরুকা দাগাই দিছি সব, হ্যাঁ, ব্যবহার তার ওই যে নিম্ন বাহু। আচ্ছা, নিম্ন বাহু, ঊর্ধ্ব বাহু, নিম্ন বাহু, সম্মুখ বাহু আর কি ঊর্ধ্ব বাহু আর সম্মুখ বাহু, ওইভাবেই ছিল প্রশ্নটা, মানে আমাদের বইতে যেভাবে করছে। নিম্ন বাহু, নিম্ন পা আছে, বুঝা গেছে? যদি নিম্ন বাহু দ্বারা যদি অপশনের উপর নির্ভর করে, যদি সেখানে হিউমেরাস না থাকে, বুঝতে পারছো? তাহলে বুঝতে হবে না না পা তো আসবে না, বাহু যেহেতু বলতেছে, যদি মানে ওখানে হিউমেরাস না থাকে, বা মনে করো যে দিছে, অপশনটা কি রকম দিছে, মনে করো দিল যে টিবিয়া, ফিবুলা, আলনা আর হলো কার্পালের যে কোনো একটা দিল, বা মনে করো স্কেপে তোমার হচ্ছে যে স্কেপুলা দিল, তাহলে তোমার কি বুঝতে হবে? এখানে তাহলে ওটা নিম্ন বলতে কি বোঝাচ্ছে? আলনা কি বোঝাচ্ছে? কথা বুঝতে পারছো? ঊর্ধ্ব বাহু যদি কার্পালের কোনো একটা দেয় তখন কি হবে? কার্পাল কিন্তু নিম্ন বাহু বোঝানো হবে না, কার্পাল টোটালি আলাদা, কার্পাল হলো কবজির অংশ, বুঝতে পারছো কথা? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই দিক নিম্ন বাহুর মধ্যে বলবো না, ওইটা তো গোটাটাই তো হাত তো এই দিক এটা কি নিম্ন বাহুর মধ্যে যদি ফেলায়? না না না, ওইরকম দিবেন, ওইরকম বইয়ের বাইরের কোশ্চেন হয় না, বইয়ের যেরকম উপস্থাপন ভঙ্গি আছে তার বাইরে সাধারণত হয় না। ঊর্ধ্ব বাহু, নিম্ন বাহু, হাত, ঊর্ধ্ব বাহু, সম্মুখ বাহু, এরপর হচ্ছে হাতের অস্থি, এইভাবে আছে। আচ্ছা, এগুলো তো। আর তোমাদের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে স্টাইলয়েড প্রসেস টিবিয়া, ফিবুলা দুইটাতেই আছে, তাই সরি রেডিয়াস না দুইটাতেই আছে, হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিক। আমি ওইদিন কিন্তু দুইটাকেই বুঝাইছিলাম, তোমরা কিন্তু মানে একটাকে বুঝে ফেলেছিলে। আচ্ছা, রেডিওতে আমি ওখানে বুঝাইছিলাম যে ওইটা আসলে টিবিয়া, ফিবুলাতে নাই, রেডিয়াস আলনাতে আছে। আমার হয়তো করতে হয়তো তোমাদের একটু হয়ে গেছে। মানে এই যে দেখো, এই যে স্টাইলয়েড প্রসেস, এই যে দেখছো রেডিয়াস অনেক ভালোভাবে বোঝা যায়, আলনাটা আমার ভাঙি গেছে, বুঝতে পারছো? কিন্তু রেডিয়াস অনেক ভালো বোঝা যায়, এই যে দেখো একটু আসলে বের হয়ে, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, বুঝা গেছে কথা? তাহলে ওটা রেডিয়াস আমরা দুইটাকে দিবা, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে নিম্ন বাহু, তাহলে আমি একটু বলে দিই। এইদিকে তো মোটামুটি আমরা সবগুলো পড়ে ফেলাইলাম। দুইটাতে আছে। এই যে আমাদের হিউমেরাস, সরি ফিমার, কতদিন আমরা বলি নাই, বুঝতে পারছো? এই যে ফিমার টেনে, হ্যাঁ, এটা হচ্ছে ফিমার। এরপর যে আমাদের অবটুরেটর ফোরামেন, ঠিক আছে? এই যে এখানে এসে কি হবে, লেগে যাবে, বুঝতে পারছো কথা? এই যে দেখো, এই যে এই যে হয়ে গেছে কাজ, বুঝতে পারছো? তো নিচের দিকে তারপর আবার কি হবে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের টিবিয়া, প্রচুর মোটা একটা অস্থি, আসা আরিফুজ্জামানের মাথায় একটা বাড়ি দিতে হবে, একেবারে হাসপাতাল, ঠিক আছে? তো এইটা যে গিয়ে এইটা লাগে হচ্ছে আমাদের এখানে, আর তার সাথে সাহায্য করে হচ্ছে তোমাদেরকে দেখাই নাই, এই যে পেটেলা, দেখতে পাচ্ছো? এই যে দেখো অনেক সুন্দর করে কিন্তু পেটেলাটা লেগে থাকে, এই যে, হ্যাঁ, ত্রিকোণাকার, মোটামুটি ত্রিকোণাকার, সামনটা যেটা হ্যাঁ হ্যাঁ, সামনে ওই যে এভাবে নড়ে যে খুব সুন্দর করে, এটাই হচ্ছে তোমার হচ্ছে পেটেলা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পেটেলা। কত মিনিট হলো? মালাই ঠিক আছে, ভাই একটু নিচু ভাই, কত মিনিট? আচ্ছা থাক নাও। তারপর হচ্ছে আমাদের ওই নিচু মাসিটা একটু ভালো করে নাও। ভাই পেলভিসের ছিদ্রটা পেলভিস ছিদ্র, পেলভিক, এই যে পেলভিক ওইটা ইয়া আছে, পিউবিক সিম্ফাইসিস একটা আছে, শ্রোণী অস্থি, এই যে যেটা কথা বলতে আছে, এই যে এইটা
এটার কথা বলতেছো মিনি অপারেটর ফর্মেট এটা এই যে অপারেটর ফর্মেট এটা না না না, ওই না 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 বিষয়টা হচ্ছে কিরকম আমি বলি এই ছিদ্রটাকে তিনটা মিল দেখো এই যে বইয়ের মধ্যে ইয়াটা দেখতে পেলে বুঝতে পারবা তিনটা মিল আমাদের তো ইয়াটা বলাই হয় সেটা বলা হচ্ছে ওই তিনটার অংশ ঠিকই আছে কিন্তু মূল অংশটাকে আমাদের অপারেটর ফরামেন বলা হয় বুঝা গেছে কথা আচ্ছা এই যে ঠিকই আছে এই যে এইটা হচ্ছে অপারেটর ফরামেন এই যে এটা তো এসিটা বলবো হ্যাঁ কোনটা ইয়া সমস্যা হচ্ছে সিম পিউবি সিম পাইছে যেটা আমি বললাম আমি ওই আরেকটা অংশ আনি নাই ওই দুইটা মিলে একখানে লেগে যায় বুঝতে পারছো আর পেলভিস পেলভিস ছিদ্র মানে কোনটা পেলভিস ছিদ্র পেলভিস গার্ডেন পেলভিস মানে পুরুষের দিকে ছোট হয় আর মহিলাদের দিকে বড় হয় কোনটা রে ভাই এখানে তো এখানে চিত্র- হাত পেতে দেখেন আচ্ছা ঠিক আছে ওইটা আমি দেখতেছিলাম আচ্ছা তারপর হচ্ছে দেখো আমাদের এরপরে আমাদের এইদিকে পেশির মধ্যে আমরা মোটামুটি সবগুলা ইয়া বলছিলাম পেশির মধ্যে দেখো আমি দাগানোর মতো কিছু দেখি না তোমাদের কয়েকটা জিনিস একটু আমি বলে দিই তোমরা ভিডিও থেকে ও হ্যাঁ ওইটা আমি বলতেছি ভিডিও থেকে তোমরা একটু এটা দেখে নিবা সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে যে ইয়া আছে কর্মক্ষম পেশি শক্তিশালী পেশি সেটা হচ্ছে হৃদপেশি ঠিক আছে তারপর হচ্ছে সবচেয়ে কাজ করে হ্যাঁ মানে শক্তিশালী হচ্ছে আমাদের হচ্ছে হৃদপেশি ইয়া শক্তিশালী হচ্ছে জিহ্বা বুঝতে পারছো কথা আমাদের ঠিক আছে জিব্বা বুঝতে পারোনি কথা জিহ্বা কর্মপেশি। দাঁড়াও। এটা মনে হয় তোমাদের ইয়াতে মনে হয় বেশি কাজ করে বসে না 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 আমি বলি শুনো ইয়াটা ঠিক আছে তোমাদের বইয়ে এটা দেওয়া নেই ওই যে যেটা হচ্ছে শক্তিশালী হচ্ছে জিহ্বা বুঝতে পারছো? হ্যাঁ পেশি চোখে জিহ্বা গলবিলি না 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 চোখে জিহ্বা গলবিলিটা তো আছে সবচেয়ে শক্তিশালী যেটা কথা বলতে মানে হ্যাঁ, কঙ্কাল পেশির মধ্যে। শক্তিশালী যে পেশি কঙ্কাল পেশির মধ্যে শক্তিশালী পেশিগুলো যেখানে আছে সেটা হচ্ছে জিহ্বার মধ্যে এটা এক্সট্রা নোট ভার্সিটির জন্য বিশেষ করে আর সবচেয়ে হচ্ছে যে তোমার পরিশ্রমী কোনটা বলতো হৃদপেশি হচ্ছে সবচেয়ে সবসময় কাজ করতে পরিশ্রমী হবে। পেশি হ্যাঁ সব সময় কাজ করতেছে সবাই রেস্ট নিল সে কি রেস্ট হ্যাঁ। নিচ্ছে না আর আরেকটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট পেশি হচ্ছে চোখে যে সিলিয়ারি পেশি আছে না বুঝতে পারো কথা মনে সিলিয়ারি বডি ওইখানে হচ্ছে সেই পেশিটা থাকে হ্যাঁ সিলিয়ারি বডি সিলি পেশিটা চোখের মধ্যে রেটিনায় আমরা পড়ছিলাম ওইখানে হ্যাঁ চোখের যখন ছোট করে নিয়ে আবার ওইখানে আমরা পড়ছিলাম সিলিয়ারি পেশি ওটাই হচ্ছে তোমার সবচেয়ে ছোট পেশি বুঝা গেছে এই তিনটা টার্ম একটু মনে রাখবা আর গতদিন আমাদের একটা ভুল গেছিল সেটা হচ্ছে যে আমাদের ওই যে তোমাদের গোলতে ছিল গোলবিল হ্যাঁ সরি লিখতেছেন গোলতে আসলে ওটা গ্রাসনালী গ্রন্থিনালী এটা তোমরা একটু ঠিক করে নেবে বইয়ের মধ্যে দেখছো গ্রাসনালী গ্রন্থিনালী এটা একটু মাথায় রাখবা সাগর গোতে কিন্তু এটা তোমরা ক্রিয়া করবে গোলবিল হবে গোতে গোলবিল হবে বই পড়ে নিও হবে না গোলবিল হবে না না আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এখন দেখো এরপরে এইদিকে আমাদের লাগবে না এগুলো তোমাদেরকে আমি সব দাগাই দিছি আচ্ছা তোমাদের আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে তোমরা ওই যে হাড় ভাঙার মধ্যে আমি জানি এগুলো তোমাদের বলার কিছু নেই তোমরা নিশ্চয়ই সব বুঝতে পারতেছো হাড় ভাঙার মধ্যে আমাদের কি কি আছে সেটা হচ্ছে যে দেখো হাড় ভাঙার মধ্যে আমরা যেটা কথা বলতেছিলাম আমাদের হাড় ভাঙার মধ্যে সাধারণত এই যে দেখো তোমাদের ইয়ার মধ্যে আমি দিছিলাম যখন প্র্যাকটিস শিট দিছি ওখানে কিন্তু তোমরা দেখতে পারছো সাধারণ যে আমাদের হাড় ভাঙা সেই হাড় ভাঙাটা কি বলছিলাম বলতো একটা আলাদা নাম দিছিলাম হ্যাঁ বদ্ধ অস্থিভঙ্গ আর এটা কি গ্রিন স্টিক হ্যাঁ ওই যে এটা একটু মাথায় রাখবে অস্থিভঙ্গ যেটাকে বলা এই গ্রিন স্টিক বা বদ্ধ অস্থিভঙ্গ সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা দেখছো যে দুইবার আসছে একবার মেডিকেল একবার ডেন্টালে দুইটাই হচ্ছে কি যে একটা হচ্ছে তোমার কি রকম কোনটা উন্মুক্তর আরেক নাম কি আবার কোনটা বদ্ধের আরেক নাম কি সবগুলোর ক্ষেত্রে আরেক নাম কি বুঝা গেছে এইজন্য আরেক নামটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মনে থাকবে কথা আচ্ছা দেখো এরপরে আমাদের এইদিকে তোমাদের তো ওই দিন আমি উৎপত্তি আর ইয়া দিছিলাম যে কোনটা কথা থেকে উৎপত্তি হয়েছিল তাই না উৎপত্তির কোনো প্রবলেম নেই এরপর যৌগিক হাড় ভাঙার আরেক নাম কি বলতো উন্মুক্ত হাড় ভাঙা এখানে দেখো তোমাদের প্র্যাকটিস শিটের মধ্যে আমি দিয়ে দিছিলাম আমি জানি এটা রিডিং পড়লে হয় এজন্য আমি প্র্যাকটিস শিটের মধ্যে প্রশ্নগুলো দিয়ে দিছিলাম সমসাময়িক যে কোশ্চেনগুলো আছে আমি বলেছিলাম যে রক্তপাত এবং দ্রুত সংক্রমণ ঘটে কোথায় সেটা উন্মুক্ত অস্থিভঙ্গ দিয়ে দিছিলাম আমরা প্র্যাকটিস শিটে আরেকটা দিছিলাম যে অস্থিভঙ্গ 8 সপ্তাহের মধ্যে সেরে যায় কোনটা সেটা সাধারণ বুঝা গেছে কথা সাধারণত বদ্ধ যেটা আচ্ছা আর যৌগিক যে অস্থিভঙ্গ আছে সেটা কত প্রকার 3 প্রকার আর জটিলটা কত প্রকার 2 প্রকার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জটিলটাতে কিন্তু বাইরে বের হয় না আর যৌগিকটাতে কি হয় বের হয়ে যেতে পারে যৌগিকটাতে মাত্র ফ্র্যাকচার হয় এক জায়গায় সর্বোচ্চ বা 2 জায়গায় হতে পারে কিন্তু যে উন্মুক্ত এই জটিলটা আছে সেখানে অনেকগুলো টুকরায় বহিত হয় বুঝা জানি কথা দেখো বহু টুকরা বিশিষ্ট কয়েক টুকরা বিশিষ্ট মানে ধরো টুকরা হয়ে যাবে কিন্তু ভিতরেই থাকবে রক্তকরণ মোটামুটি হতে পারে না হতে পারে কোনটা সেটারে জটিল ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভিতরেই থাকবে যেহেতু টুকরা হয়ে যাবে বুঝতে পারনি আর ওই যে বললাম যে রক্তকরণ হতে পারে না হতে পারে বের হলেই তো রক্তকরণ হবে নাহলে তো হবে না বুঝা গেছে আমরা তো ফুলে যাবে হ্যাঁ তো এই হলো বিষয় আচ্ছা
আর এই যে সন্ধির আঘাত বা প্রাথমিক চিকিৎসা বলতে যেটা আছে সেটা তো আমাদের দেখো তোমাদের বইয়ে একটা আছে পিউবিস সিম্পাইসিস, আংশিক সচল। বুঝতে পারছো? আমি মনে করছি তোমাদের এটা ছিল না। দেখো এই যে পিউবিস সিম্পাইসিস আছে না, এইজন্য আমি কিন্তু এখন পড়ো নাই। আচ্ছা ওইটা দেখো, ওই যে ওইখানে দেখো তরুণাস্থি অস্থিসন্ধি বা আংশিক সচল অস্থিসন্ধি যেটা আছে, পাইছো না? এখানে দেখো পিউবিস সিম্পাইসিস, হ্যাঁ, দুই অস্থিচক্র, দুটি শ্রেণী চক্র তোমাদের যেটা বললাম, এটা হচ্ছে মনে করো একটা, হ্যাঁ, একটা শ্রেণী অস্থিচক্র, আরেকটা শ্রেণী অস্থিচক্র যখন লেগে যায়, দুইটা শ্রেণী অস্থিচক্র তোমাদের চিত্রটার মধ্যে দেখবা বইয়ে, দুইটা শ্রেণী অস্থিচক্রের মধ্যে যেই অংশটা মানে লাগা থাকে ওইটাকে বলছে মানে অস্থিসন্ধিটা থাকে, সেটা হচ্ছে পিউবিস সিম্পাইসিস। আমি মনে করছিলাম তোমাদের বইটা এডিশন আসেনি, ওইজন্য আমি ওইখানে দিই নাই। বুঝতে পারছো? তো এটা একটু মাথায় রাখো, আমি তোমাদের প্র্যাকটিস শিটের মধ্যে দিছি পিউবিস সিম্পাইসিস। এটা তো আমরা বুঝতেছিলাম না। সিম্পাসিসের নতুন কম্পাইসিসের মতো আসতেছে। সিম্পাইসিস কম্পাইসিস, হ্যাঁ, কাছাকাছি চলে আসছে। আর সাইনোপিয়াল অস্থিসন্ধি তো এই দেখো আসছে কিন্তু কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটুর সন্ধি, গোড়ালি সন্ধি। বুঝতে পারবে? এগুলাই হচ্ছে কিন্তু ওগুলা। আর তোমাদের কয়েকটা নাম ছিল, যেমন পিভটের আরেকটা হচ্ছে কিলো, সেলের আরেকটা হচ্ছে জিন, আমি কিন্তু দিয়ে দিছি প্র্যাকটিস শিটের মধ্যে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো আর লাগবে না। আর তোমাদের তো এটা বলছি, গাড়ি দুর্ঘটনায় সবচেয়ে বেশি কোন হয়? ঘাড়ের, হ্যাঁ। আর হচ্ছে যে লিগামেন্টের নাম কি? এসিএল, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এটা একটু মাথায় রাখবা। আর মোচকানোর প্রথম লক্ষণ কি? ব্যথা। বাস, আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের মোটামুটি সপ্তম অধ্যায়। আর সপ্তম অধ্যায় কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ, এগুলাই ভালো করে পড়ো। আমাদের বিষয় ক্লাস থেকেও যেটা আছে সবগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে রিভিউ ক্লাস এখানেই শেষ, আমরা সামনে নতুন অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। আর যেটা কথা বললাম, তোমরা অবশ্যই মনে করে সবাই তোমাদের যে ইয়াটা আছে, কন্টেন্ট কিরকম বানানো দরকার আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, কি কি তোমাদের প্রশ্ন আছে সেগুলো সবাই কমেন্ট করবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের অগ্রযাত্রাকে আরো সমৃদ্ধ করবে। ঠিক আছে? ওকে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।